সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা বর্তমান মার্কেট প্রেক্ষাপট নিয়ে সংক্ষেপে আলোচনা করব, একই সাথে মার্কেট নিয়ে সংক্ষেপে আপডেট দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। বর্তমানে আমাদের দেশের পুঁজিবাজার চরম হতাশায়, আস্থাহীনতায়, দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে এবং এটি একটি সংঘবদ্ধ দুষ্ট চক্রের বেড়াজালে বন্দী। গত সপ্তাহে মার্কেটে যে বড় রকমের পতন হয়েছিল, এটাকে আমরা কোনো অবস্থায় মার্কেট কারেকশন বলবো না এবং এটাকে আমরা মার্কেট ক্রাশ বলতেও ইন্টারেস্টেড না, কেননা এটি ছিল একটি পরিকল্পিত অ্যাটাক। আর এই ধরনের একটি অ্যাটাক অগাস্ট মাসেই বা কেন হয়েছে, এটি একটি বড় প্রশ্ন। আর আমরা এর আগের পোস্টে আপনাদেরকে দেখিয়েছিলাম এ ধরনের অ্যাটাক কিন্তু 2020 এবং 21-এর মার্চ মাসেও হয়েছিল। এখন আমি 17ই আগস্টের ঢাকা পোস্টের একটি রিপোর্ট আপনাদেরকে তুলে ধরছি। অস্বাভাবিক সূচক পতনের পেছনে কিছু দুষ্ট লোক। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শিবলি স্যার নিজেই বলেছেন, কিছু দুষ্ট লোকের কারণে গত কয়েকদিন সূচকে বড় পতন হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে, 2-3 দিনের ব্যাপার, পুঁজিবাজার ভালো হবে। বর্তমান সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে নৈরাজ্য, যে বিশৃঙ্খলা, আমি একটি ছোট গল্প আপনাদেরকে বলছি লায়ন এবং লায়ন ট্যামার নিয়ে। আপনারা সার্কাসে লক্ষ্য করেছেন, লায়ন ট্যামার তার স্টিকটি দিয়ে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, লায়ন কিন্তু গুড বয়, ওবিডিয়েন্ট বয়ের মতো সেই ইনস্ট্রাকশন ক্যারি করছে, সেই ইনস্ট্রাকশন পালন করছে। প্রশ্ন হলো, লায়ন বেশি পাওয়ারফুল না লায়ন ট্যামার বেশি পাওয়ারফুল? অফকোর্স লায়ন অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু লায়ন অনেক বেশি পাওয়ারফুল হওয়া সত্ত্বেও লায়ন ট্যামার লায়ন ট্যামারের ইনস্ট্রাকশন কেন ফলো করছে? তার একটি কারণ হচ্ছে, লায়নটি নিজেই জানে না সে অনেক বেশি পাওয়ারফুল লায়ন ট্যামারের চেয়েও। আমাদের আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের এই লায়ন ট্যামারটি হচ্ছে দুষ্ট চক্র। সে বিভিন্ন কলকাঠির মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জকে উঠাচ্ছে এবং নামাচ্ছে, আর আমরা যারা ইনভেস্টর, আমরা নির্বাক দর্শক হিসেবে মার্কেট অর্ডারকেই ফলো করছি। ইন্টারেস্টিংলি, লাস্ট উইক মার্কেট যখন ক্র্যাশ করেছিল, আপনারা লক্ষ্য করেছেন আইসিবি কিন্তু 5,000 কোটি টাকা সরকারের কাছ থেকে চেয়েছে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য। প্রশ্ন হলো, আইসিবি কে যদি 5,000 কোটি টাকা দেওয়া হয়, মার্কেট কি ভালো হবে? আমি পার্সোনালি মনে করি মার্কেট ভালো হবে শর্ট টার্মের জন্য, কিন্তু লং রানে মার্কেট মোটেও ভালো হবে না, এই টাকাটা মিসইউজ হবে। আমি বিভিন্ন হাউসের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা আছেন তাদের সাথে মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এছাড়া আমি অনেক ইনভেস্টরদের সাথে প্রতিদিন কথা বলি। আমি একটি ব্যাপার লক্ষ্য করেছি, ম্যাক্সিমাম লোকের কাছে কিন্তু আইসিবির গ্রহণযোগ্যতাটা কিন্তু খুবই কম। এটার কারণ হচ্ছে, আমি একটি পোস্টে আপনাদেরকে দেখিয়েছিলাম যে 2010 সালে যে দুর্নীতি তথ্য রিপোর্টে উঠে এসেছে, তার মধ্যে একটি বড় রকমের দুর্নীতির সাথে যুক্ত ছিল আইসিবি, এবং সেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে 2.5 বিলিয়ন টাকার একটা দুর্নীতির সাথে আইসিবি যুক্ত ছিল। এছাড়াও আমি যাদের সাথে কথাবার্তা বলেছি, তাদের কেউ কেউ কিন্তু এমনও বলেছেন যে আইসিবির সাথে এই সিন্ডিকেট কিংবা এই যে প্লেয়ার, এদের যে সম্পর্ক, সেটি কিন্তু রোমিও এবং জুলিয়েটের প্রেমের সম্পর্কের চেয়েও গভীর সম্পর্ক। সো আইসিবি কে টাকাটা দেওয়ার আগে আইসিবির একটি বড় রকমের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আইসিবির মধ্যে যদি দুর্নীতিগ্রস্ত কোনো কর্মচারী কিংবা কর্মকর্তা থেকেই থাকেন, তাহলে তাকে বহিষ্কার করা উচিত এবং এক্ষেত্রে আইসিবির কোনো আপত্তি থাকা উচিত না। আইসিবির মতো একটি প্রতিষ্ঠান কেনই বা দুর্নীতিগ্রস্ত কর্মচারী কিংবা কর্মকর্তা তারা রাখবেন তাদের প্রতিষ্ঠানে? আর রিপোর্টে যদি উঠে আসে তারা সৎ, যোগ্য, তাহলে অবশ্যই গভর্নমেন্ট জনগণের সাথে, দেশের অর্থনীতির সাথে ক্যাপিটাল মার্কেটকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পর্যায়ে আনার জন্য এই টাকাটা দেওয়া অবশ্যই একটা নৈতিক দায়িত্ব। সো আমাদের ক্যাপিটাল মার্কেটে এখন নানামুখী সংকট এখন সৃষ্টি হয়েছে, এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি? আমি পার্সোনালি মনে করি যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে সুশাসন নিশ্চিত করতে হবে। আমরা টাইম এন্ড এগেইন এই ধরনের বিশৃঙ্খলা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখে আসছি, এবং এটার কোনো সুষ্ঠু তদন্ত হচ্ছে না এবং এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না।
যার কারণে ইনভেস্টরদের আস্থা কিন্তু ডে বাই ডে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে গ্রহণযোগ্যতা সেটি কিন্তু আমাদের ডোমেস্টিক যারা ইনভেস্টর তাদের মধ্যে কিন্তু খুবই লো। একটি সার্ভে যদি ঠিক মতো করা হয়, আউট অফ আমি আমি মনে করি 90% লোক ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতি কোনো আস্থা নেই। এখন ইন্টারেস্টিংলি আমাদের যারা নীতি নির্ধারণী মহল আছেন তারা বাইরে গিয়ে রোড শো করছেন সেখানকার ইনভেস্টরদেরকে আকৃষ্ট করতে। এখন এখানে একটি বড় প্রশ্ন হচ্ছে, যে দেশের যে ডোমেস্টিক আমাদের যারা লোকাল ইনভেস্টরদের যাদের আস্থা নেই আমাদের মার্কেটের প্রতি, বিদেশি বিনিয়োগকারীদের কিভাবে আস্থা ফিরে আসবে, এটি একটি বড় কোশ্চেন। আর বর্তমান সময়ে যেটি বড় সংকট সেটি হচ্ছে সেকেন্ডারি মার্কেটে কিন্তু লিকুইডিটি অনেকটা ফ্রন্ট সিট ড্রাইভারের মতো। করোনা এবং এর পরবর্তীতে আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্য দিয়ে যে সংকট সৃষ্টি হয় ওয়ার্ল্ড ওয়াইড, ইনফ্লেশনারি সিচুয়েশন খুব বাজে। বর্তমানে গত 2 দশকে আমরা যদি ইনফ্লেশনারি সিচুয়েশন মেজার করি বর্তমান সময় সবচেয়ে বাজে অবস্থান গ্লোবালি। আর হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেইন অনেকটা ভেঙে পড়েছিল, যার কারণে ইনভেস্টরদের কিন্তু কনফিডেন্স অনেকটা ঘাটতি দেখা যায় এবং এক্সেসিভ লিকুইডিটি আউটফ্লো মার্কেটে হয়েছিল, যার কারণে কিন্তু মার্কেট অনেকটা শ্রিঙ্ক করে যায়, মার্কেট কোলাপস করে এবং লিকুইডিটি যদি ঠিক মতো না থাকে তখন ভালো এবং খারাপ নির্বিশেষে সব শেয়ারই ক্রাশ করে। এখন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ইউজুয়ালি আমরা যেটা দেখছি লাস্ট কয়েক মাস ধরে কিংবা কয়েক বছর ধরে এটি কিন্তু 6,000 থেকে 6,500-র মধ্যে কিন্তু রান করছে, ইন বিটুইন কোনো একটা পয়েন্টে আপ ডাউন করছে। কিন্তু আমাদের যে এখন বাংলাদেশের অর্থনীতির যে সাইজ, অর্থনীতির যে গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল যে এক্সপানশন হয়েছে, জিডিপির যে গ্রোথ এবং আমাদের পার ক্যাপিটা ইনকাম সবকিছু যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ করি, ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক মিনিমাম থাকা উচিত 10,000 থেকে 12,000। কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কেন 6 থেকে 6,500-এর মধ্যে রান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক এখন কোনো অবস্থায় বাংলাদেশের ইকোনমির সাথে যায় না, এটাকে বাংলাদেশের ইকোনমির সাথে অ্যালাইন করা খুবই জরুরি। এখন আমি কুসুম কুমারী দাশের একটি কবিতার 2টি লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আপনারা লক্ষ্য করবেন আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। তাদের উচিত বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেট এটা নিয়ে প্রতিনিয়ত রিপোর্ট করা। আমরা হয়তো মাঝে মাঝে দেখি যে তারা 2-1টি রিপোর্ট করছে, কিন্তু সেটা সাফিসিয়েন্ট না। এখানে একটা স্ট্রং জনমত ক্রিয়েট করতে হবে। বাংলাদেশের অর্থনীতির সাথে কোনো অবস্থায় বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট যাচ্ছে না এবং এটি একটি পরিত্যক্ত বাজার হিসেবে এখন পড়ে আছে। সো আমি আশা করছি যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তারা বিভিন্ন রিপোর্ট পাবলিশ করে তারা জনমত একটা স্ট্রং জনমত ক্রিয়েট করবে এবং সরকারকে একটা প্রেসার ক্রিয়েট করবে যে ক্যাপিটাল মার্কেটকে বাংলাদেশের অর্থনীতির সাথে অ্যালাইন করার জন্য। এখন যদি আমরা বাজার ব্যবস্থাপনার দিকে তাকাই, আমরা ফর এক্সাম্পল আমরা কাউরান বাজারকে যদি একটা বাজার হিসেবে চিন্তা করি, সেটা বেসিক্যালি পাইকারি বিজনেসম্যান, পাইকারি বাজার। তো ওখানেও কিন্তু একটা ন্যূনতম একটা নীতিমালা আছে এবং পাইকারি যারা হোলসেলার যারা তারা কিন্তু ওই নীতিমালা মেনে চলে। ওখানেও কিন্তু যে যার মতো করে কেনাবেচা করতে পারে না, একটা একটা গাইডলাইন তারা ফলো করে। কিন্তু আমার পার্সোনালি যেটি মনে হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে নীতিমালা সেটি কাউরান বাজারের যে নীতিমালা তার চেয়েও অনেক নিকৃষ্ট মানের। আমি সাধারণত যুক্তি এবং তথ্য ছাড়া কোনো কথা আমার চ্যানেলে বলি না। এই কথাটি আমি এই কারণেই বলছি, আমরা যদি বাজারে যাই আমরা সাধারণত যেটি করি আমরা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট, ভালো গুণগত মান বিচার করে ভালো জিনিস আমরা বেশি দামেও কিনতে ইন্টারেস্টেড হই। আমরা এমন আচরণ করি না যে আমরা এক্সপায়ার্ড হয়ে যাওয়া নিম্ন কোয়ালিটির প্রোডাক্ট আমরা বেশি দামে কিনি, এ ধরনের কিন্তু বিহেভ আমরা করি না। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্টারেস্টিংলি লাস্ট 2-3 ইয়ার্স খুবই অ্যাবনর্মাল বিহেভ হচ্ছে এবং এখানে যে প্রোডাক্টগুলো লো কোয়ালিটি,
যে কোম্পানিগুলোর উৎপাদন বন্ধ কিংবা উৎপাদনে থাকলেও তারা লস রান করছে, ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা নেই, এই স্টকগুলোর ডিমান্ড কিন্তু মারাত্মক আকারে বেড়ে গেছে এবং এটি হওয়া উচিত না। এবং পক্ষান্তরে আমরা দেখছি যে ভালো যে কোম্পানিগুলো, কোম্পানি লাইক মেরিকো, কোম্পানি লাইক রিকিট বেঙ্কিজার, কোম্পানি লাইক জিপি, ব্যাট বিসি, এ ধরনের মাল্টিনেশনাল কোম্পানির স্টকও তেমন একটা ডিমান্ড আমরা লক্ষ্য করছি না। সো বর্তমানে আমাদের দেশের যে পুঁজিবাজারের যে সংকট, এটার জন্য কিন্তু আমাদের ফিনান্স মিনিস্ট্রিকেও এগিয়ে আসতে হবে এবং তাদেরকে দায়িত্বশীল এবং যত্নবান ভূমিকা পালন করতে হবে এখানে। মনে রাখতে হবে যে এটি কিন্তু একটি দেশের অর্থনীতির অগ্রযাত্রায়, এখানে লাখ লাখ যে বিনিয়োগকারী তারা কিন্তু যে ইনভেস্টমেন্টটা করেছে তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রার সঙ্গী হয়েছে। তাদের ইনভেস্টমেন্টগুলো পেয়েই কিন্তু কোম্পানিগুলো তাদের বিজনেস এক্সপান্ড করেছে, তারা ডেভেলপ হয়েছে, বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সো তারা কিন্তু তাদের যে ইনভেস্টমেন্টটা সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় একটি অন্যতম ভূমিকা রেখেছে। এখন সরকারের উচিত এই যে ক্ষুদ্র ইনভেস্টর তাদেরকে প্রোটেক্ট করা, তাদের কোয়ালিটি অফ লাইফ নিশ্চিত করা, কেননা বেশিরভাগ ক্ষুদ্র বিনিয়োগকারী এখন পুঁজি হারিয়ে নিঃস্ব। আর একটি ক্যাপিটাল মার্কেটে যদি 99% বিনিয়োগকারী যদি ফেল করে, তাহলে মনে করতে হবে যে মার্কেটটি সুষ্ঠু না। এখানে মার্কেটে হয়তো দেখা যাবে যে লং টার্ম যারা বিনিয়োগকারী তারাও কিন্তু এখন ক্ষতিগ্রস্ত। সো দেশের ইকোনমির সাথে, জনগণের সাথে এবং দেশের অগ্রযাত্রার সাথে আমি মনে করি আমাদের ফিনান্স মিনিস্ট্রিকে এগিয়ে আসতে হবে এবং মার্কেটকে পর্যাপ্ত লিকুইডিটি দিতে হবে। এনিওয়ে, আলোচনাটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এখন আমি ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে আপনাদেরকে সংক্ষেপে আপডেট দিচ্ছি। লাস্ট উইক যেটি ঘটেছিল, মার্কেট কিন্তু ফ্রি ফল করেছিল। আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকটি সাপোর্ট গত উইকে ব্রেক করেছে এবং স্মল ভলিউম নিয়ে। এটা ভেরি পিকুলিয়ার এবং এটা যে একটা ম্যানিপুলেশন সেটা কিন্তু ইজিলি বোঝা যায়। এখানে একটি সাপোর্ট ছিল 6273 লেভেলে, এই সাপোর্টটি ব্রেকডাউন করে মার্কেট আপ টু 6215 পয়েন্ট পর্যন্ত হিট করে এবং পরবর্তীতে এখানে একটি সাপোর্ট নেয় লাস্ট ট্রেডিং সেশনে। সো মার্কেটের এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 6192, এখানে 6115 একটি ফিবোনাসি সাপোর্ট রয়েছে, যার কারণে মার্কেট এখান থেকে কিছুটা সাপোর্ট পেয়েছে। এখন মার্কেটের যে অবস্থান, মার্কেটের যে টার্ন ওভার আমরা লক্ষ্য করছি 350 থেকে 400 কোটি টাকার মধ্যে এসে পৌঁছেছে। এক্ষেত্রে আমি বলবো টার্নওভার যদি 700-800 কোটি টাকা মিনিমাম না হয়, তাহলে এখন বর্তমানে এই যে সাপোর্টটি ছিল 6275, এটি রেসিস্ট্যান্সে পরিণত হয়েছে এবং এই রেসিস্ট্যান্সটি ব্রেক করাও কঠিন হবে। এটাকে আমি মোটেও একটি স্ট্রং রেসিস্ট্যান্স মনে করছি না। স্ট্রং রেসিস্ট্যান্স হবে মার্কেটের জন্য 6368। মার্কেট যদি 700 থেকে 800 কোটি টাকার টার্নওভার হয়, এই রেসিস্ট্যান্সটি কিন্তু খুব ইজিলি ব্রেকআউট করবে এবং মার্কেট সামনের দিকে খুব এগিয়ে যাবে, এবং খুব কুইকলি মার্কেট রিকভারি দিবে। কিন্তু মার্কেট যদি 300, 350 থেকে 400 কিংবা 450 কোটি টাকার মধ্যে রান করে, তাহলে মার্কেট এখানে কিছুদিন সাইডওয়ে করবে এবং মার্কেট ফার্দার ডাউন হওয়ারও সম্ভাবনা আছে। মার্কেটের স্ট্রং সাপোর্ট এখন 6192। আর মার্কেট যে স্ট্রাকচারটি আমরা এখন সিকোয়েন্সটি ফলো করছে, সেটার উপর বেস করে আমরা এখানে একটি প্রজেকশন দিয়েছি। মার্কেট কিন্তু একটি ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করার সম্ভাবনা অনেক বেশি। সো লেটস সি মার্কেট কেমন আচরণ করে। আর আমি গত পোস্টে আপনাদেরকে বলছিলাম বর্তমান যে মার্কেট সিচুয়েশন, এই সিচুয়েশনে ট্রেডিং করাটা খুবই ডিফিকাল্ট। এখানে ভালো পারফর্মিং স্টকগুলো স্ট্রং সাপোর্ট পয়েন্টে কিনতে হবে এবং রেসিস্ট্যান্স পয়েন্টে সেল করতে হবে। আর যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন, তারা চাইলে ভালো মানের যে স্টকগুলো, যেগুলো ভালো ডিভিডেন্ড দেয়, ফান্ডামেন্টালি সাউন্ড, ওই ধরনের স্টকগুলো এখন ভালো একটা ডিসকাউন্ট রেটে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে সেগুলো স্লোলি এন্ট্রি নিয়ে আপনারা একটু সময়ে ওয়েট করতে পারেন, একটু লং টার্ম চিন্তা ভাবনা করতে পারেন। সো আপাতত আমাদের মার্কেটে মিড টার্ম যে প্রজেকশন, সেটি হচ্ছে মার্কেট গ্র্যাজুয়ালি 6461 পর্যন্ত হিট করবে। মার্কেটের জন্য স্ট্রং রেসিস্ট্যান্স হচ্ছে 6370, এই লেভেলটি মার্কেটের জন্য খুবই একটি কি রেসিস্ট্যান্স, একটি শক্তিশালী রেসিস্ট্যান্স বর্তমানে।
আর এখানে শর্ট টার্ম কিছু রেজিস্ট্যান্স মার্কেট ফেস করবে, সেটি হচ্ছে ৬,২৭৩ একটি বড় রকমের সেল প্রেসার ফেস করবে এবং ৬,৩০০ লেভেলও মার্কেট ভালো রকমের একটা সেল প্রেসার ফেস করবে। আর মার্কেটের জন্য এখন স্ট্রং কি সাপোর্ট হবে ৬,১৯২, কোনো অবস্থায় যদি কোনো নেগেটিভ সিচুয়েশন অ্যারাইজ করে, মার্কেট যদি এই স্ট্রাকচারটি ব্রেকডাউন করে, তাহলে মার্কেট কিন্তু বড় রকমের কোলাপস হয়ে মার্কেট ডেড হয়ে যাবে একরকম। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের অবজারভেশন মার্কেট নিয়ে আলোচনাটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।